সামনে নির্বাচন। নির্বাচনের সময় আমরা নানান কথা শুনি, প্রতিশ্রুতি, পরিকল্পনা, টকশো। কিন্তু আসল কথা থাকে মানুষের মনে, মানুষের ঘরে। শুনতে চাই সেসব গল্প। কেমন চলছে দিনকাল, কি কষ্ট, কি স্বপ্ন, আর আগামী নির্বাচন নিয়ে আশা, প্রত্যাশা। সাইকেল দিয়ে শুরু করছি আমার ইলেকশন ট্রাভেল। আমি আছি ঢাকা থেকে 51 কিলোমিটার পশ্চিমে, কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত, শিক্ষা, সাহিত্য আর সংস্কৃতির জন্য বিখ্যাত মানিকগঞ্জ জেলায়। ভোটের মাধ্যমে মানিকগঞ্জবাসী আগামী বাংলাদেশ কেমন দেখতে চান, চলুন জেনে আসি। ঘুরতে ঘুরতে আমি চলে এলাম হাজারীগুড়ের জন্য বিখ্যাত হাজারীপল্লীতে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার জিটকা গ্রামে এই হাজারীগুড়ের উৎপত্তি। আর এই এলাকার নামকরণ করা হয়েছে দক্ষগাছি হাজারী প্রামাণিকের নাম অনুসারে। চলুন তাহলে জেনে আসি এখানকার গুড় ব্যবসায়ীরা কেমন আছেন, আর আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনাটা কি। ভাই, রস কেমন হলো? হ্যাঁ, রস মোটামুটি আল্লাহ খুব ভালো দিতেছে, ঠান্ডা পড়তেছে মোটামুটি ভালো, দিনে রোদ উঠে। আচ্ছা, কয়টা কয়টা পারলেন? 1 2 3 4 নাম্বার গাছ এটা? 4 নাম্বার গাছ। ও, মাশাআল্লাহ, মোটামুটি ঠান্ডা যত বেশি পড়বে, দিনের ভাগে রোদ উঠবে, তত রস বেশি হবে। ওই জন্যই বোঝা যাচ্ছে অনেক হয়েছে। যাই হোক, আপনাদের এই যে কতটা ফ্যামিলি আছে যারা এই গুড় ব্যবসার সঙ্গে, এখন মোটামুটি 25 থেকে 30টা ফ্যামিলি আছে আমরা এই হাজারি গুড়টা তৈরি করি। এই হাজারি গুড়ের সংরক্ষণ করতে গিয়ে আপনাদের অনেকটা ভোগান্তি পাইতে হয়। হ্যাঁ, আমাদের সুন্দর একটা কথা, আমাদের হাজারি গুড়টা সংরক্ষণ করা খুবই কষ্টকর, খুবই সমস্যা হইতেছে। যেমন রাস্তার ঢালু দিয়া যে সমস্ত অন্যান্য গাছগুলো রোপণ করছিল, ওই গাছের কারণে আমাদের যে খেজুর গাছগুলো, এগুলো বিলুপ্তর দিকে। এই যে আপনাদের আগে যে এমপি ছিল, উনি আপনাদের এই গুড় ব্যবসা বা রস এগুলো নিয়ে কোনো কাজ করে নাই? এগুলো নিয়ে কাজ করার ভিতরে সামথিং ভাবে কোন রকম মানে এতটা গুরুত্ব দেয় নাই। অনেক কিছু তো কোল্ড স্টোরে রাখে। আমাদের এই গুড়টা যদি কোল্ড স্টোরে রাখার সম্ভব সক্ষমতা করে দেয়, তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো। খালি আমাদের জন্য না, যারা ক্রেতা তাদের জন্য ভালো। তার মানে তারা সারা বছরই ন্যাচারাল খাইতে পারবে। আপনার এই মানিকগঞ্জে কোনো কোল্ড স্টোরেজ নাই? না, আমাদের মানিকগঞ্জে কোনো কোল্ড স্টোর নাই। তার মানে সব মিলে আপনার মোট কথা হচ্ছে এই গাছের পিছনে পৃষ্ঠপোষকতা করলে আপনাদের এই ব্যবসাটা টিকে থাকবে। ব্যবসাটা টিকে থাকবে, হ্যাঁ। এবং সেই সাথে একটা কোল্ড স্টোরেজও করে দিবে। একটা কোল্ড স্টোরের দাবি আছে। আচ্ছা, চলেন, 4টা হাড়ি আছে, 2টা আমি নেই, 2টা আপনি নেন। এই যে আপনি কত বছর ধরে গাছ কাটেন বা এই ব্যবসার সঙ্গে জড়িত? আমি গাছ কাটি আজ অনেক ছোট সময় থেকে, 20 বছর হয় গাছ কাটি আমি। আমার দাদাই খেজুর গাছ কাটতো, আমার বাবাও খেজুর গাছ কাটতো। দেন আমার কাছে দেন, আমি নাড়া দিই। তাদের থেকে আমি শিখছি এগুলো। আর আমি হাজারি গুড়টা তৈরি করে আজ 15 বছর। আচ্ছা 15 বছর যাবত সক্ষম হয়েছি। আচ্ছা, এই কাজ করতে করতে একটু আগামী নির্বাচন নিয়ে ভাবনাটা জানি তো। আগামী নির্বাচন নিয়ে কি ভাবতেছে? নির্বাচন তো সামনে। হ্যাঁ হ্যাঁ, নির্বাচন সামনে। নির্বাচন কি জিনিস তাই তো জানি না। হ্যাঁ, এটা হারাই গেছে আমাদের দেশ থেকে। নির্বাচন কি জিনিস তাই জানেন না? জানি না, এটা হারাই গেছে আমাদের দেশ থেকে। সবশেষ আমরা আশাবাদী যে আমরা আপনাদের মাধ্যমেই যে আমরা তুলে ধরি যে আমরা যেন নির্বাচনে ভোট দিতে পারি। এই দিকটি আপনারা একটু খেয়াল করেন। সবশেষ ভোট দিয়েছেন কত সালে? সবশেষে ভোট দিয়েছি আপনি 2000 সালে। এরপর আর ভোট দিতে মানে 2001 সালে? 2001 সালে, হ্যাঁ। তারপর থেকে আর ভোট দিতে পারেন না? দিতে পারি নাই। এই যে 26-এর নির্বাচন, সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনে প্রার্থীকে যাকে ভোট দিবেন, হ্যাঁ, কোন জিনিসটা আগে দেখতেছেন বা দেখবেন? তার আচার আচরণ, তার কথাবার্তা, মানুষের সাথে কতটা সুসম্পর্ক নিয়ে সে চলতে পারে, বা আমাদের দেশের কি কাজ করতে পারে, মানে সব দিকে বিবেচনা আমাদের থাকতে হবে। প্রত্যেকটা ভোটারের এই বিবেচনা, এই মাথায় জ্ঞান যিনি থাকে প্রত্যেকটা ভোটারের। আর এমন কোনো কাজ যেন কোনো ভোটারে না করে যে লোভে ভোট দিয়ে দেয়। লোভ যিনি গ্রাস না করতে পারে একটা ভোটারের জন্য।
1 কেজি রসের মধ্যে কতটুকু গুড় হয়? 1 কেজি গুড় তৈরি করতে আপনার 8 লিটার 10 লিটার রস লাগে। আপনি তো অনেক লম্বা সময় নিয়ে কাজ করতেছেন, আমার তো আপনাদের মানিকগঞ্জ পুরোটা ঘুরতে হবে। আমি একটু খেয়ে দেখি তো। আরেকটু হ্যাঁ দারুণ স্বাদ তো। হ্যাঁ তাহলে আমি যে মানে ফ্লেভারটা পাচ্ছি, সুঘ্রাণটা পাচ্ছি, সেটা আসলে দারুণ দারুণ। একটু দেন এত না। তাহলে আপনি কাজ ছাড়েন, আবার কখন আপনার সঙ্গে দেখা হবে। আমি গেলাম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দারুণ, একদম অরিজিনাল। আমরা সকাল থেকে বানালাম এবং খেলাম, সত্যি অসাধারণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনটা আপনি এলাকার? হ্যাঁ, আমি মনির হোসেন, প্রধান শিক্ষক বিশ্ববিদ্যালয় আমার স্কুলে। ও আচ্ছা, তার মানে বাজার থেকে আসার পথে হাতের বামে যে স্কুলটা রেখেছে ওইটার প্রধান শিক্ষক আপনি? ও আচ্ছা, তাহলে চলেন হাঁটতে হাঁটতে আপনার সাথে একটু গল্প করি। চলেন। আপনাদের এই এলাকার এই স্কুল, আপনি যে স্কুলটা চালান, স্কুল চালাতে গিয়ে কি সমস্যার মুখে বেশি পড়েন? এখানে আমি সম্মুখীন হচ্ছি, আমার স্কুলে ভৌত অবকাঠামো এখন অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখানে আমি সায়েন্সের ছাত্রদের যদি পাঠদান করতে বা স্কুলে সুন্দরভাবে যদি পড়ালেখা করাতে যাই, তাহলে আমার প্রত্যেকটা ক্লাসরুম মাল্টিমিডিয়া ক্লাসরুম হওয়া উচিত। আচ্ছা, মাল্টিমিডিয়া ক্লাসরুম হলে আমি বাচ্চাদের মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন, আমাদের শিক্ষকরা তো ক্লাস নেবেনি, কিন্তু দেশের বরেণ্য শিক্ষকরা যে ক্লাসগুলো ইউটিউবে ছেড়ে থাকেন, সেই ক্লাসগুলো আমরা ডাউনলোড করে যদি ক্লাস নিই, তাহলে আমি এখানে শিক্ষার মানটা আরও অনেক উন্নত করতে পারবো। ও তাহলে তো এই এলাকার মানসম্মত কলেজ বা মানসম্মত স্কুলের অভাব আছে। হ্যাঁ, মানসম্মত ওই যে এনটিএসসির কারণে আমরা ভালো মতন মানে যে শিক্ষক থাকার প্রয়োজন সেই শিক্ষক না থাকার কারণে আমরা মানসম্মত শিক্ষা দিতে কিছুটা সমস্যা আচ্ছা হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, তার মানে অবকাঠামোগত দুর্বলতা আর শিক্ষক সংকটের কারণে মানসম্মত। শিক্ষা দিতে আচ্ছা, পারছি না। এবার অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছে, এই বিষয়টা নিয়ে যদি আপনি। এই কথাটা আমরা যাদের শিক্ষক যারা আছি, আমরা খুব উৎসাহিত এবং আনন্দিত যেন আমরা দীর্ঘদিন পরে আমরা সরকারি ভোট দিতে পারবো। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাই যে নতুন যিনি জনপ্রতিনিধি হবেন হ্যাঁ, তাদের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি থাকবে? তাদের কাছে আমাদের চাওয়া পাওয়া যে দেশের যে উন্নয়নমূলক কাজ সেগুলো যেন ব্যাঘাত সৃষ্টি না হয়, বা এখানে কোনো যেন চাঁদাবাজি না থাকে। দেশ যেন খুব সুন্দরভাবে পরিচালিত হয় এবং সুন্দর দেশ যেন তারা উপহার দেয়। আচ্ছা স্যার, এই এলাকার মানিকগঞ্জের সবচেয়ে বড় সমস্যা কোনটা, যেটা সবার আগে সমাধান করা জরুরি? এই এলাকায় এখনো অনেক রাস্তাঘাটের প্রচুর সমস্যা। যেমন আমার স্কুলে এই পাশে একটা রাস্তা, ওই গ্রামে গিয়েছে যেটা সর্দারপাড়া, হ্যাঁ। এই রাস্তাটা যদি ভালো হয় তাহলে আমার স্কুলে কমপক্ষে 100 ছাত্র বেশি হবে। আচ্ছা, আবার পাশে ইউনিয়ন কাউন্সিল ইউনিয়নের কোনো হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয় না থাকার কারণে ওরা দূরে ঝিটকা দিয়ে পড়তে হয়। যদি এখানে যদি পার্শ্ববর্তী ইসামতি নদীতে একটা ব্রিজ স্থাপন করা হয়, তাহলে আরও 100 ছেলে মেয়ে তারা খুব সহজে আমার স্কুলে, কাছের স্কুল তারা পড়তে পারে। শুধু যাতায়াত ব্যবস্থার কারণে এই ছাত্রগুলো আমাদের স্কুলে আসতে পারবে না। আচ্ছা, তারপরে আগামীতে যিনি জনপ্রতিনিধি হবেন তাকে আপনাদের অনেকগুলো বিষয়ে নজরদারি দিতে হবে। অবশ্যই নজরদারি দিতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো। আমি আপনাদের এই মানিকগঞ্জটা ঘুরে ঘুরে দেখতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে বিদায় দিলাম, কিন্তু আপনাকে আরো গল্প করতে বলে ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনারা অবশ্যই আসবেন আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আপনাদের সকলে দাওয়াত রইল। জি, আসসালামু আলাইকুম। ভোটের সময় কোন জিনিসটার চাহিদা সবচেয়ে বেশি তুঙ্গে থাকে বলেন তো? ঠিক ধরেছেন, চা। চা ছাড়া ভোটের আড্ডা যেন ঠিক জমেই না। ওই তো একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, চলুন এখানকার লোকজন চা খেতে খেতে কি নিয়ে আলোচনা করে বা কোন বিষয়ে গভীর পর্যালোচনা করে সেটা জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো।
এই যে আপনারা চায়ের দোকানে বসে আছেন কিন্তু আপনাদের কারো হাতে চা নাই, এটা হইলো? হ্যাঁ, ভালো আছেন? এই চা দেন, সবার চা দেন। আমি এই যে আপনাদেরকে চা খাওয়াইতেছি, মনে করেন না আমি আবার ভোট চাইতে আসছি, তাই না? কারণ নির্বাচন নেন, চা নেন। নির্বাচন আসলেই তো ওই যে প্রার্থীরা আসে, চা খাওয়ায়, তারপরে ভোট চায়, কিন্তু নির্বাচন শেষ, প্রার্থীদের আর খবর নেই। আমরা তো চা খাই, নির্বাচনে চা খাই, চা খাওয়াই, কিন্তু পরে তো আমরা খুঁজে কিছু পাই না, ওই প্রার্থী প্রার্থী কিছুই পাই না। তা কি চা খাই আর কি করি এটা বুঝি না। তাহলে এইবার নির্বাচন নিয়ে কি ভাবতেছেন? এইবার নির্বাচন যোগ্য যে ব্যক্তি তারে দেবো। 17 বছর ধরে ভোট দিতে পারি না, এবার আশা করছি ভোট দেবো। 17 বছর ভোট দিতে পারেন নাই? না, দিতে পারিনি। এবার যাবেন? হ্যাঁ, এবার যাবো। আচ্ছা। যাবো। ভোট দেওয়ার সময় এবার কোন প্রার্থীকে বেছে নেবেন, কেমন প্রার্থীকে বেছে নেবেন? সৎ যে ভালো তারাই বাইছে নেব। আচ্ছা, নতুন মুখ চান না পুরাতন কেউ? না, নতুনই আর কি, পুরাতন তো দেখছি বহুত। একটু আপনার কাছে শুনি, আপনাদের এলাকার মানে এই উপজেলার বা এই জেলার কোন সমস্যাটা সবার আগে সমাধান করা জরুরি? সবচেয়ে জরুরি হলো হসপিটালে স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যের কোনো রুগী গেলে বাদে এখান থেকে জেলায় পাঠায়, জেলায় গেলে বাদে ঢাকায়, তারা কোনো চিকিৎসায় বুঝে মানে করতে চায় না। উপজেলা কমপ্লেক্সে গেলে পাঠায় সদর হাসপাতাল, সদর হাসপাতালে গেলে বাদে ঢাকায় আচ্ছা, অথবা প্রাইভেট ক্লিনিক। তার মানে আপনাদের চিকিৎসার মান একদমই খারাপ একদমই এখানকার। খারাপ। জি জি। তাহলে এইটা আগে যারা এমপি ছিল তারা এগুলো ঠিক করেনি? না, আশা দিছে করুম। করে নাই? করে নাই। 15 বছর তো কয়েকজন এমপি হয়েছে আপনাদের, জি জি। তারাও এগুলো করে নাই? না না, এইটা করলাম যে স্বাস্থ্যখাতটা সবচেয়ে ক্ষতি। তাহলে সামনে যে নির্বাচন, জি। এই নির্বাচনে যে আপনাদের জয় লাভ করবে, যাকে আপনারা ভোট দিবেন, তার কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের তার কাছে প্রত্যাশা যে এই স্বাস্থ্য কাজটা ঠিক করা, আর হলো এই পদ্মা নদীটা আমাদের হলো সবচেয়ে নদী ভাঙন, নদী ভাঙনের রোধ করা, যে আমরা দিন থাকতে পারি। আমার এই বয়সে আমি 3 ভাঙা দিছি। এই পদ্মার ভাঙন নিয়েও আগের এমপিরা কাজ করে নাই? করছে ওই যে জিও ব্যাগটা ফেলাইছে, একটা কিছু ফেলাইছে, এখন স্থায়ী বাঁধের দরকার। স্থায়ী একটা আবাদের এটা দরকার। তো অস্থায়ী, জিও ব্যাগটা অস্থায়ী বাঁধ। এটা স্থায়ী বাঁধ করলে পরে আমাদের বল ভরসা এবং আমরা একটু সাহস পাই। চাকরি বাজারের কি অবস্থা বলেন তো? এখানে কি জেলা বা উপজেলা চাকরি আছে? আমার তো মনে হয় চাকরি নাই, যার কারণে সব লোকজন হয় ঢাকা না হয় দেশের বাইরে। জি জি। আমাদের এলাকার লোকজন ঢাকায় হলো বেশি, আর বিদেশে খুব কম। কর্মসংস্থানের অভাব, এই কর্মসংস্থানটা হইলে পরে আমাদের হরিরামপুরের জন্য খুব ভালো হয়, সুন্দর হয়। আচ্ছা, তাহলে চর এলাকায় আর কি কি সমস্যা আছে বলেন তো? সমস্যা মনে করেন যে কুকুরে কামড় দেয়, শিয়ালে কামড় দেয়, ওগুলোর জন্য ঢাকায় যেতে হয়, তাহলে ফরিদপুরে যাইতে হয়। সরে এই সমস্ত কোনো চিকিৎসা নাই, ঠিক আছে? আর মানে হাসপাতাল কোনো ডাক্তারই নাই। চর কিন্তু বিশাল চর, 4-5টা ইউনিয়ন নিয়ে, মানে হরিরামপুরেরই 3টা ইউনিয়ন অলরেডি চরে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আরও আমার বিশেষ করে আমার 9 নম্বর ওয়ার্ড, লেফটেন্যান্ট ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড, এগুলো আজকে 30-40 বছর ধরে খাস 1 নম্বর খতিয়ে নেব। অনেক সরকার বলে এই যে খাজনা চালু করে দিন, ঠিক আছে, ডিআরআর রেকর্ড করে দিন, আসলে কিছুই না, এইভাবেই পড়ে রয়েছে। মানে জায়গা জমি যারা আছে তার যে একটা আস্থা, মানে আমরা যদি চলে যাই, যারা আমার সন্তান, ওরা যে এটা কিছু নিয়ে দাঁড়াবো, মানে ওই কোনো পরিবেশ নেই। কাকা, সামনে তো ভোট, তো ভোট নিয়ে কি ভাবতেছেন? ভোট নিয়ে ভাবতেছি যারা নাকি ভালো মানুষ, সৎ মানুষ, তাদেরকে আমরা ভোট দেবো, এটাই আমাদের প্রত্যাশা। তার মানে আপনাদের 3টা দাবি: নদী ভাঙন রোধ করা, আপনাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, আর কর্মসংস্থান সৃষ্টি করা, তাই না? হ্যাঁ, এটাই দাবি। তাইলে এই দাবিগুলো আপনারা সামনে যে ভোট দিবেন, ভোট দিয়ে আপনারা আপনাদের অধিকার আদায় করে নেবেন, তাই তো? ঠিক আছে, তাহলে আপনাদের জন্য শুভকামনা থাকলো। তাহলে আমি যাই। আচ্ছা কাকা, ঠিক আছে, আবার আসেন। আবার দেখা হবে। আপনার বিলটা কত? হাজারীগড় ছাড়াও সরিষা আর পেঁয়াজ চাষের জন্য কিন্তু মানিকগঞ্জ বিখ্যাত। ঠিক এই মুহূর্তে এই দুটি ফসলের এই চাষ এই অঞ্চলে বেশি হচ্ছে। চলুন একটা সরিষা খেতে যাই এবং কৃষকদের ভোট ভাবনা, তার পাশাপাশি ফসল নিয়ে কৃষকদের কি সমস্যার সম্ভাবনা, সেগুলো জানার চেষ্টা করি।
এই সরিষার ক্ষেত দেখে আমার কাছে কিন্তু দারুণ লাগছে, যদিও এখান দিয়ে যেতে আমাকে অনেকটা বেগ পেতে হচ্ছে, তবুও এই সরিষা ক্ষেতটা দেখে কিন্তু আমার দারুণ লাগছে। যতদূর চোখ যাচ্ছে হলুদ আর হলুদ, এবং কিছু কিছু জায়গায় পাকা সরিষা, কিছু কিছু জায়গায় কাঁচা সরিষা। অসাধারণ অসাধারণ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? খেতে না? হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ, আসেন একটু আপনাদের সাথে গল্প করি। বসেন বসেন মুরব্বী, বসেন। আচ্ছা, মানিকগঞ্জে তো ভুট্টা, তারপর হচ্ছে পেঁয়াজ, সরিষার চাষ বেশি হয়, তো এবারের ফলন কেমন? এবারের ফলন দেখেন, চকের পরিস্থিতি খুব ভালো না এবার, আচ্ছা, ভালো না। আমরা সময় মতো সার পাই নেই, এই কারণে আমরা সার দিয়ে ফসল সেরকম হয় পাইনি। এই বছর আমার ফসলটা নিয়ম। ও, সারের সমস্যা কি আপনাদের, মানে এই যখন ফসলের সময় হয়, যখন সার দেওয়ার দরকার হয়, তখন এরকম সমস্যাগুলো হয়? হ্যাঁ, তখনই আমাকে সমস্যা। এই মাটির সারগুলা আমরা ওই সময় পাই নাই। বড় বড় লোকেরা যখন টাকা পয়সা আছে, তারা আবার 5-6 মাসের সার একচুটি নিয়ে ঘরে থিয়ে দিছে, আমরা এখন পাই না। আমরা তো গরিব মানুষ। মানে সার নিয়েও একটা সিন্ডিকেট আছে। হ্যাঁ, এই সিন্ডিকেট ভাঙার জন্য সরকার থেকে বা প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেয় না? এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই, নাই নাই। কারণ দেখা যায় যে আমরা সংকটই। এখন পেঁয়াজ লাগাবো, আমি সার পাইতেছি না। আচ্ছা, আজকে এক জায়গায় গেলাম, ওই জায়গা থেকে চাইলে হলো আপনার ঘিউর থানায়, ওই জায়গা থেকে চাইলে এক বস্তা সার 2000 টাকা টিএসপি, আচ্ছা, যা নাকি এই সরকারি ডিলারের চাইতে আপনার 700 টাকা বেশি, তারপরেও পাইতেছি না। এই সারের সমস্যাটা কি এখন, না আগে যারা এমপি ছিল বা আগে সরকার আমলও ছিল? আগে ছিল, কিন্তু এত না। তখন পাওয়া গেছে, এত সিন্ডিকেট ছিল না। কিন্তু এখন বর্তমান ডিলাররা যা করতেছে, কারণ আমরা জানি না সার আসে কোন দেয়া সেল হয়, কোন দেয়া কে নেয়, এটা আমরা জানতেই পারি না। দেখা যায় যে কিছু আউটসাইড আপনার চরের সারগুলো দিয়ে দেয়, মানে আপনার বেশি দামে বিক্রি করে দেয় তারা রাতের অন্ধকারে। আমরা এখানে সংকটে থাকি, এই অবস্থার ভিতরে আছি। আর কারণ আমাদের প্রত্যেকটা ক্ষেতে দেখেন আপনি, চতুর্দিকে আপনার ক্ষেতগুলো সারের বিনে নষ্ট হয়ে গেছে, ঠিক মতো সার পাই নাই। মানে কারণ আমরা তো সব কিছুই ব্যবহার করছি, কিন্তু সারের লেগে সব খরচই করছি, সারের লেগে আমরা ধরা। সার যদি ঠিক মতো দিতেন, তাহলে এই হলুদ মানে সরিষাগুলো আরো ঘন আরো ভালো থাকতো, আরো ভালো থাকতো। এই যে আপনি মাটি দেখতে পাইতেছেন, এই সরষে ক্ষেতে আপনি মাটি দেখতে পাচ্ছেন না, এই মাটিটা দেখা যাইতো না। ওই যে যেমন 2-1টা ক্ষেত সার পাইছে, যেমন ওই যে একটা ক্ষেত সার দিয়ে বলছে অনেক উঁচা হয়েছে, কিন্তু এগুলো উঁচা হইতেছে না। এই যে আপনাদের কৃষকের যে এই সমস্যাগুলো সমাধানে আগে যারা আপনাদের এমপি ছিল, এরা কোনো কাজবাজ করে নাই? আসলে কৃষক নিয়ে কেউ কাজ করে না ভাই, সবাই তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, কৃষকের দিকে কেউ তাকায় না। ওই আগের এমপি তেও তাকায় নাই, এখন যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছে সেও তাকায় না। আচ্ছা, তাহলে আগামী নির্বাচনে আপনারা কি ভাবতেছেন? আগামী নির্বাচন দেখি ইনশাল্লাহ যে আমাদের মন মতো প্রার্থীরা আমরা ভোট দিতে পারি কিনা। মন মতো প্রার্থীরা ভোট দিতে পারলে দেখা যায় যে তখন যে এই সমস্যাগুলো হয়তো তিনি দেখবেন, আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, এই আশায় আমরা আছি। আচ্ছা, আপনারা যাকে প্রতিনিধি নির্বাচন করবেন, সংসদে পাঠাবেন, এখান থেকে পাশ করাবেন, তার কাছে আপনাদের চাওয়া পাওয়া কি? তার কাছে আমাকে চাওয়া পাওয়া সার মাটি এটি আমরা পাইলে কৃষক যেটা লাগে ওইটাই তো আমাকে চাওয়া পাওয়া, আর কি চাই? সার, মাটি, ফসলের ন্যায্য মূল্য, এগুলোই তো আমরা চাই। আমরা কৃষি কাজ করি, আমাকে তো এই ক্ষেতের পরে যা হয় এগুলোই আমাকে নির্ভর সবকিছু। আপনি দেখেন এখন বর্তমান বাজারে আমাদের 1 মণ ধান উঠাইতে একটা লেবারের দাম থাকে 1000, 1100, 1200 টাকা। তার আবার 3 বার খাওয়াইতে হয়, 1 প্যাকেট বিড়ি দিতে হয়, সর্বমোট তার পিছিয়ে দেখা যায় যে 12 থেকে 1300 টাকা খরচ হয়ে যায়। অথচ 1 মণ ধানের দাম 1300 টাকা। এইখান থেকে 1 মণ ধান আমাদের ওই ইতে কাটতে গেলে একটা লেবারের 2 মণ ধান কাটতে পারে। কাটার কস্টিংটাই বললাম, আর সার পানি ওষুধ এগুলো নাই বললাম। তাতে দেখেন 1 মণ ধানের কস্টিং কত পড়ে আর আমরা পাই কত। তাহলে এই যে আপনাদের ন্যায্য মূল্য যে পান না, এই জন্য সরকার বা আগামীর জনপ্রতিনিধি যিনি হবেন তার কি করণীয় আছে? আগামীর প্রধানমন্ত্রী যে হবে সে যদি চায় কৃষকরে বাঁচাইতে পারবো, আর যদি চায় না ওই যে আগের মতোই করব, তাহলে কৃষক শেষ। কারণ কৃষকের তো নাই বলতে এখন কিছুই নাই। ওই দেখা যায় যে আমাদের যাই দেখেন 60 কেজি যেগুলো উঠামো, বিক্রি করে কামলারে দিব, আরো 20,000 করবো। যেমন এবার আমন ধান হয়েছে 20,000 টাকা আমার নাই, আমন ধান কাইটে, হ্যাঁ 20,000 টাকা লস। আমন ধান কাইটে ক্ষেত পরিষ্কার করতে আমার 20,000 টাকা লস। মোট কথা হচ্ছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। মানে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে অবশ্যই আপনাদের দিকে নজর দিতে হবে, তাই তো? এই কথাটাই আপনারা বলতে চান? হ্যাঁ, তাই তো।
কারণ কৃষক আমাকে থেকে একটু তাকায়। আমরা ফসল ফলাইতে পারব না, দেশ পাবে না। কারণ আমাদের এই যে বারবার যে সারের একটা হয়রানি, এটা বিশাল সমস্যা। এই যে পেঁয়াজও আপনাদের এখানে চাষ হয়, পেঁয়াজের দাম নিয়েও তো আপনাদের মধ্যে একটা ক্ষোভ আছে। হ্যাঁ আছে তো, দাম মোটামুটি এখন বর্তমানে খারাপ না। এখন ভালো আছে? হ্যাঁ, এখন একটু ভালো। এখন তো পেঁয়াজের সিজন নেই, এখন তো কেউ ঘরে অনেক ঘরে নাই কেই, 20 দিন পরে পেঁয়াজ উঠবো আগা। আবার উঠলে পরে আবার দাম কমে যাবে। 3000 টাকার নিচে বাজার থাকলে পেঁয়াজ খেতে লস, কৃষক বাঁচবে না। কৃষক বাঁচবো না। 3000 টাকার নিচে বাজার থাকলে কৃষক মরা, কৃষক বাঁচবো না। আসলেই। তাহলে আপনাদের জন্য নতুন যারা আসবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা হচ্ছে আপনার দিকে যেন নজর দেয়, হ্যাঁ, কৃষকের দিকে কৃষকদের একটু দেখুক, সমস্যাগুলো সমাধান করে। হ্যাঁ আমাকে একটু একটু দেখলে আমরা দেখি কি বাঁচি। নতুন যে এমপি হবে বা নতুন যে জনপ্রতিনিধি হবে বা যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আপনাদের চাওয়া হচ্ছে সময় মতো সার, সার, ফসলের ন্যায্য মূল্য, ন্যায্য মূল্য। আর কৃষক কেন্দ্রিক যত সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটগুলো আপনারা ভেঙে দিতে চান, তাই তো? জি। আমার তো ক্ষমতা নাই আপনাদেরকে এত সমস্যার সমাধান করার, কিন্তু আমার ক্ষমতা হচ্ছে আপনাদের সমস্যাগুলো আমি মানুষের সামনে তুলে ধরতে পারবো। তারপর নতুন যারা আসবে তারা যদি সমস্যার সমাধান করে তাহলে আপনাদের কপাল খুলে গেল। তাহলে থাকেন, আপনাদের সাথে গল্প করে ভালো লাগলো। আসেন আমাদের জন্য দোয়া রাখেন। মানিকগঞ্জবাসীর সঙ্গে আজকের দিনটি ছিল গল্পে ভরা। গল্পে গল্পে সময় ফুরিয়ে এলো। ইলেকশন ট্রাভেলের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জেলায়। সাথে থাকবে নতুন মুখ, নতুন গল্প আর নতুন স্বপ্নের সন্ধান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।